জীবন এবং মৃত্যুকে পায়ের বৃত্ত করে যারা 1971 সালে মাতৃভূমির স্বাধীনতা অর্জন করার জন্য জীবনপণ যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, সেই যুদ্ধের অন্যতম বীর নায়ক ছিলেন নুরুল ইসলাম বাবুল। এত বড় একজন মুক্তিযোদ্ধা, তিনি যদি সেই যুদ্ধের পরে তিনি যদি আর কোনো কিছু নাও করতেন, তাও এ কথা আমি নিজে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে পারি, তিনি যদি আর কিছু নাও করতেন তবুও তার যে গৌরবের আসন সেটা চিরকাল নক্ষত্রের বিভূতি নিয়ে উজ্জ্বল হয়ে থাকত। কিন্তু তিনি সেখানে থেমে থাকেননি। যুদ্ধবিধ্বস্ত দেশে তিনি অনুভব করেছিলেন যে এই দেশের প্রধান সমস্যা কি, দেশটাকে গড়ে তোলা। আর গড়ে তুলতে হলে কি করতে হবে? গড়ে তুলতে হলে ব্যাপক বিশাল শিল্পোদ্যোক্তার ভূমিকায় নামতে হবে। শিল্পায়ন দরকার। একটা জাতিকে আধুনিকতার সঙ্গে তাল মেলাতে হলে, একটা দেশকে উন্নততর পর্যায়ে নিয়ে যেতে হলে শিল্প বিপ্লব ছাড়া মুক্তির কোনো পথ নাই। পাশাপাশি বেকারত্ব এবং দারিদ্র্য বিমোচনে কর্মসংস্থান সৃষ্টির মহান ব্রত নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন তার দ্বিতীয় মুক্তিযুদ্ধে। এই মুক্তিযুদ্ধের ফসল, সোনালী ফসল, গৌরবের ফসল আজকে যমুনা গ্রুপ। কি করেন নাই তিনি? একটার পর একটা হাতটা ছিল আমার মনে হয় যে সোনা দিয়ে বানানো, যেখানে হাত রেখেছেন সেখানেই সোনা বলেছে। জীবনে ব্যর্থতার সাথে তার দেখা হয়নি কোনোদিন। তিনি জানতেন কিভাবে লড়াই করতে হয়, কিভাবে রুখে দাঁড়াতে হয়। অসম সাহসী স্বপ্নদ্রষ্টা। বাংলাদেশের স্বপ্ন অনেকেই দেখে রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে, সেই স্বপ্ন দিনের বেলা অর্থহীন হয়ে যায়। কিন্তু বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্বপ্নগুলো দেখেছেন একেবারে ঠান্ডা মাথায়, জেগে থেকে সুপরিকল্পিতভাবে। সেই জন্য আজকে বাংলাদেশে তার অনুপস্থিতিতে বিএম জাহাঙ্গীর একটা কথা বলেছে, খুব বুকে লেগেছে আমার। বলছে আজকে এই মুক্ত বাংলাদেশে, জুলাই বিপ্লবে রক্তে রঞ্জিত বাংলাদেশে আজকে তার অভাব প্রচণ্ডভাবে অনুভব করছি আমরা। কত কি তার দেওয়ার ছিল, আরও কত কি পড়ে রইল। কিন্তু যতটুক দিয়ে গেছেন সেটা ঋণ তো শোধ করার মতো নয়। তার মতো মানুষদের জন্যই বোধ করি আধুনিক চীনের নির্মাতা কমরেড মাও সেতুং একটা কথা বলেছিলেন যে বেশিরভাগ মৃত্যু হলো পাখির পালকের মতো হালকা, আর কোনো কোনো মৃত্যু যেন থাই পাহাড়ের চেয়েও ভারী। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জীবন থেকে চলে যাওয়া ৭৪ বছরের যে জীবন তিনি নিয়ে এসেছিলেন, যে কর্মমুখর, উর্মিমুখর, যে প্রাণবান, প্রাণচঞ্চল, সৃষ্টি চঞ্চল জীবন তিনি জাতিকে উপহার দিয়ে গেছেন, সেই জীবন থেকে তার প্রস্থান আমাদের কাছে থাই পাহাড়ের মতো ভারী মনে হয়। এসব বইবার মতো ক্ষমতা আমাদের নাই। কারণ বাংলাদেশের মতো এই দেশ, যেখানে ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, টাকা পাচারকারী, দুর্বৃত্ত, ক্ষমতাসীনদের স্থাবক, তারা যখন ভালো মানুষের তকমারিকে জাতিকে জ্ঞান দেয়, তখন প্রত্যেকটি বার এই মহামানবের কথা আমার মনে হয় যে তিনি থাকলে আজকে কী করতে পারতেন। একটা মানুষ, তার হাতটা আয়নার মতো পরিচ্ছন্ন, ঝকঝকে, কোনো অন্যায় নাই, কোনো পাপ নাই। যা কিছু করেছেন নিজের দুটো বাহুর উপর ভর করে করেছেন, নিজের একটা মস্তিষ্ককে দিয়ে ভর করে করেছেন। একটা পয়সা ব্যাংক ঋণ নাই, একটা টাকা তিনি বাইরে পাচার করেননি। তিনি যা কিছু জীবনে অর্জন করেছেন প্রত্যেকটি অনুপরমাণু তিনি প্রয়োগ করেছেন বাংলাদেশে, বিনিয়োগ করেছেন বাংলাদেশে। কেন? মুক্তিযুদ্ধের আরাধ্য যে বাংলাদেশ, সেই বাংলাদেশে তিনি পৌঁছতে চেয়েছিলেন, এবং সেটা শিল্প বিপ্লবের মাধ্যমে। সেই জন্যই তার অনুভব হয় আজকে আমাদের দিনে যে কত লাভান্য, কত আজে বাজে লোক চোর করে পেটে খাচ্ছে। আর যে মানুষটা জাতিকে বদলাই দিতে পারতেন, দেশকে পাল্টে দিতে পারতেন, অর্থনীতির চাকাকে পরিবর্তিত করতে পারতেন, তিনি আজকে আমাদের মাঝে নাই। আমি যখন যুগান্তরে জয়েন করলাম, খুব বেশি দিন হয় নাই, তা আমার প্রথম যেটা ভালো লেগেছিল যে একজন মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখানে আমি কাজ করতে যাই, হৃদয় দিয়ে আমি খুব পরিতৃপ্তি লাভ করছিলাম যে আমার সাথে 1971 সালে যদি নুরুল ইসলাম বাবুলের দেখা হতো, আমি নিশ্চয়ই তার অধীনে কোনো ছোট্ট সৈনিক থাকতাম। কারণ আমার বয়স তখন মাত্র 18-19 বছর। ওই বয়সে যুদ্ধে গেছি বাড়ি থেকে পালিয়ে। তো সেজন্য গর্ব হয় যে আমি তার মতো বড় মুক্তিযোদ্ধা ছিলাম না,
তার মতো কীর্তিমান মানুষ নই, কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার ফলে তার কাছে কিছুটা স্নেহ মমতা নিশ্চয়ই আমার পাওনা ছিল। নিশ্চয়ই তিনি আমাকে দেখলে বুকে টানতেন, বলে যে একটা মুক্তিযুদ্ধ পেয়েছি। এটা আমাকে খুব আনন্দ দেয়, আমি প্রাউড ফিল করি। তো এখানে এসে আমি তাকে পাইনি, কিন্তু একটা কথা সূচনা বক্তব্যে আমাদের মাসুদ করিম বলেছে যে নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যেটাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের নীল। এই যে অন্তরের মিল খুঁজে পাওয়া, সেজন্যই আমার মনে হয় যে এই যমুনা গ্রুপের প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রতিটি অণুতে পরমাণুতে মিশে আছে এই মহামহিম মানুষটার অজস্র রক্ত, ঘাম, শ্রম, স্বপ্ন, তার অসম সাহসের নানা প্রলেপ মাখানো এই সৌধগুলো, তার কীর্তিমান পৃথিবী। সেই জন্য আমি তাকে দেখতে পাই না, কিন্তু তাকে ফিল করি। আমার মনে হয় যে আমি তাকে অনুভব করি। আমরা যখন কোনো ভালো কাজ করি, কোনো একটা ভালো রিপোর্ট ছাপা হয়, আমাদের কোনো সহকর্মী একটা ভালো কাজ করে নিয়ে আসলো, বা পত্রিকাটা পাঠক নন্দিত হলো, বা কেউ 10টা টেলিফোন করে বলে যে ভাই আজকাল লেখাগুলো খুবই সুন্দর, তখন আমার মনে হয় আমি চারিদিকে ফিল করি যে ওই মানুষটার পরলোকগত রুহু, আত্মা যেন খুব আনন্দের সঙ্গে এই দৃশ্যটা দেখছে, যে হ্যাঁ আমি তো এইগুলোই চেয়েছিলাম। তার অস্তিত্ব আমি ফিল করি। আবার যখন ভুল কাজ করি, খারাপ কাজ করি, গাফিলতি করি, একের পর এক বিপর্যয়ের মধ্যে পড়ে যাই, তখন মনে হয় যে আরে এই মানুষটার, এই মহামানবের প্রতিষ্ঠানে চাকরি করার মতো যোগ্যতা আমার নাই। কারণ আমি ভুল করি কেন? তিনি তো ভুল করতেন না, তিনি তো রুখে দিতে পারতেন। তিনি তো জানতেন কিভাবে বৈরী একটা আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে নিজের কাছে নিয়ে আসতে হয়, নিজের দখল প্রতিষ্ঠিত করতে হয়। তিনি তো ক্যাপ্টেন, আমি বলবো ক্যাপ্টেন অফ দ্য ক্যাপ্টেন্স। সকল প্রকার ক্যাপ্টেনদের বাংলাদেশের শিল্পের জগতে যারা বাস করে, তাদের প্রত্যেকের চেয়ে বড় ক্যাপ্টেন ছিলেন নুরুল ইসলাম বাবুল।